লেখিকা সুপ্রিয়া ঘোষের উপহার। সুচেতা, একটু শুনবে? নিজের ডেস্ক থেকে মুখ তুলে তাকালো সুচেতা। সামনে অভিক দাঁড়িয়ে আছে, মুখে সেই চেনা চওড়া হাসি। সুচেতা ল্যাপটপের স্ক্রিন থেকে চোখ না সরিয়ে নিচু গলায় বলল, বলুন। আরে বাবা, বলুন কেন? আমরা তো একই টিমে কাজ করি, তুমি করে বললেই তো পারো। আচ্ছা শোনো, ওই ক্লায়েন্টের যে ডেটাবেসটা তুমি রেডি করছিলে, ওটা লাস্ট আপডেটটা কি মেল করে দিয়েছো? বসের তো আবার তর সইছে না। হ্যাঁ, 10 মিনিট আগেই পাঠিয়ে দিয়েছি। ব্যাস, থ্যাংক ইউ সো মাচ। অভিক আর এক মুহূর্ত দাঁড়ালো না, পাশের ডেস্কে গিয়ে আরেকজনের সাথে হাসির গল্পে মেতে উঠল। সুচেতা মনে মনে একটু বিরক্ত হলো। ছেলেটা সারাক্ষণ শুধু বকবক করে। অফিসে কাজ করতে এসেছে নাকি আড্ডা মারতে? সবার সাথে গায়ে পড়ে আলাপ করা, এটা ওটা নিয়ে হইচই করা, এসব সুচেতার একদম পছন্দ নয়। সে নিজে প্রয়োজন ছাড়া একটা বাড়তি শব্দ খরচ করে না। ঘড়ির কাঁটা ধরে অফিসে আসে, নিজের কাজটুকু নিখুঁতভাবে শেষ করে, আবার মাথা নিচু করে বাড়ি চলে যায়। অফিসের কোনো আড্ডা, গেট টুগেদার বা কারো বাড়ির পার্টিতে আজ পর্যন্ত সুচেতাকে কেউ দেখেনি। কয়েকদিন পরের কথা, টিফিনের সময় ক্যাফেটেরিয়ার এক কোণে বসে নিজের টিফিন বক্স খুলেছে সুচেতা। হঠাৎ সামনের খালি চেয়ারটা টেনে বসে পড়ল অভিক। একা একা খাচ্ছ যে? আমাদের গ্রুপটায় এলে তো পারতে। সুচেতা একটু অস্বস্তি নিয়ে বলল, আমার এভাবেই ঠিক আছে। না না, একদম ঠিক নেই। এই যে তুমি নিজেকে সবার থেকে গুটিয়ে রাখো, এটা কিন্তু ভালো নয়। মানুষ তো মানুষের সাথে কথা বলবে, তাই না? আচ্ছা, কাল তো রোহিতের বাড়িতে ওর অ্যানিভার্সারির পার্টি আছে, যাচ্ছ তো? সুচেতা ঠান্ডা গলায় বলল, না, আমার একটু কাজ আছে। অভিক আর জোর করল না, শুধু মৃদু হেসে বলল, ঠিক আছে, নো প্রবলেম। এভাবেই চলছিল। সুচেতার এই গাম্ভীর্যকে অফিসের বাকিরা অহংকার বলে ধরে নিলেও অভিক কখনো সেটা মনে করেনি। সে বুঝত মেয়েটার ভেতরে কোথাও একটা চাপা নীরবতা আছে। সেদিন বিকেল 5টা বাজতেই আকাশ কালো করে নেমে এলো মুষলধারে বৃষ্টি। অফিস ছুটি হয়ে যাওয়ার পরেও সুচেতা নিচে পোর্টিকোতে দাঁড়িয়ে আছে প্রায় 40 মিনিট ধরে। কোনো বাস নেই, অ্যাপ ক্যাব বুক করলেও দেখাচ্ছে নো ড্রাইভার অ্যাভেলেবেল। আজ ছাতাও আনেনি, বাড়িতে যাওয়ার তাড়া আছে, অথচ বেরোনোর কোনো উপায় নেই। মুখটা শুকিয়ে গেছে ওর। হঠাৎ সামনে এসে দাঁড়ালো একটা কালো বাইক। হেলমেটটা সামান্য তুলে অভিক বলল, কি ব্যাপার সুচেতা, দাঁড়িয়ে আছো কেন? বাড়ি যাবে না? সুচেতা ইতস্তত করে বলল, হ্যাঁ, মানে কোনো গাড়ি পাচ্ছি না। এই মেঘভাঙা বৃষ্টিতে সহজে গাড়ি পাবেও না। এক কাজ করো, আমার পেছনে বসে পড়ো, আমি তোমাকে ড্রপ করে দিচ্ছি। সুচেতা সাথে সাথে বলে উঠল, না না, ঠিক আছে, আমি ম্যানেজ করে নেব। অভিক এবার একটু সিরিয়াস গলায় বলল, দেখো সুচেতা, এটা ফর্মালিটি করার সময় নয়, বৃষ্টি আরও বাড়বে। তোমার বাড়ি তো যাদবপুর সাইডে, আমারও যাওয়ার রাস্তা ওটাই, উঠে পড়ো, ভিজতে হবে না। আমার ব্যাগে এক্সট্রা রেইনকোট আছে। অগত্যার কোনো উপায় না দেখে সুচেতা অভিকের বাইকে উঠল। পুরো রাস্তাটা দুজনের মধ্যে একটাও কথা হলো না। কিন্তু সেদিন বাড়ির দোরগোড়ায় পৌঁছে যখন সুচেতা বাইক থেকে নামলো, তখন ওর মনের ভেতরের জমে থাকা বরফটা কিছুটা যেন গলে গেল। ছেলেটা গায়ে পড়া হতে পারে, কিন্তু মনটা খুব পরিষ্কার। যাওয়ার সময় সুচেতা নিচু গলায় বলেছিল, থ্যাংক ইউ অভিক। অভিক বাইক স্টার্ট দিতে দিতে হেসে বলেছিল, ওয়েলকাম। আর হ্যাঁ, কাল থেকে আমাকে তুমি বলতে হবে কিন্তু। পরের দিন থেকে অফিসের ছবিটা একটু বদলে গেল। সুচেতা নিজে থেকে গিয়ে অভিকের ডেস্কে কথা না বললেও অভিক যখন কথা বলতে আসতো তখন আর আগের মতো মুখ ঘুরিয়ে নিত না। কখনো কাজের ফাঁকে চা খেতে যাওয়া, কখনো বা ছোটোখাটো বিষয়ে একে অপরকে সাহায্য করা। অভিকের হাসি খুশি স্বভাবটার সাথে সুচেতা যেন ধীরে ধীরে অভ্যস্ত হয়ে উঠছিল। দেখতে দেখতে কেটে গেল 6টা মাস। এখন ওরা বেশ ভালো বন্ধু। অফিসের সবাই ওদের এই বন্ধুত্বটা লক্ষ্য করছিল। সুচেতা অভিককে একজন খুব ভালো মনের মানুষ এবং নির্ভরযোগ্য বন্ধু হিসেবেই দেখত। কিন্তু অভিকের মনের ভেতর যে অন্য একটা অনুভূতির জন্ম হচ্ছে, সেটা সুচেতা ঘুণাক্ষরেও টের পায়নি। অভিক মনে মনে সুচেতাকে ভীষণ ভালোবেসে ফেলেছিল। মেয়েটার ওই শান্ত চোখ দুটো, ওর পরিমিত কথা বলা, সবটাই অভিকের বড্ড কাছের মনে হতো।
সেদিন ছিল শনিবার, হাফ ডে অফিস। অফিস থেকে বেরিয়ে দুজনে হাঁটছিল বাস স্টপের দিকে। রাস্তাটা বেশ ফাঁকা। অভিক হঠাৎ থমকে দাঁড়ালো। সুচেতা, একটু দাঁড়াও না, একটা কথা বলার ছিল। সুচেতা দাঁড়িয়ে পড়ে বলল, বলো না, কি কথা? অভিক কয়েক সেকেন্ড চুপ থেকে একটা গভীর শ্বাস নিল। তারপর সুচেতার চোখের দিকে সরাসরি তাকিয়ে বলল, কথাটা অনেকদিন ধরেই বলবো ভাবছি, কিন্তু সাহস পাচ্ছিলাম না। আমি তোমাকে খুব পছন্দ করি সুচেতা, শুধু বন্ধু হিসেবে নয়, তার চেয়েও অনেক বেশি কিছু। তুমি কি সারা জীবনের জন্য আমার হাতটা ধরবে? কথাটা শোনার জন্য সুচেতা একদম প্রস্তুত ছিল না। মুহূর্তের মধ্যে ওর মুখের সমস্ত রক্ত যেন হিম হয়ে গেল, পা দুটো যেন মাটির সাথে আটকে গেছে। ও কিছু বলার জন্য মুখ খুলতে গেল, কিন্তু গলা দিয়ে একটা আওয়াজও বেরোলো না। শুধু ওর শান্ত গভীর চোখ দুটো নিমেষের মধ্যে জলে ভরে উঠল। টলটল করতে লাগলো জলটা। অভিক ঘাবড়ে গেল। সে তাড়াহুড়ো করে বলে উঠল, আরে তুমি কাঁদছো কেন? আমি কি কোনো ভুল কথা বলে ফেললাম? দেখো, তোমার যদি অপছন্দ হয় তুমি সরাসরি না বলে দিতে পারো, কিন্তু প্লিজ কেঁদো না। সুচেতা ওড়নার কোণে চোখটা মুছে নিল। তারপর কাপা গলায় বলল, অভিক, কাল রোববার, কাল দুপুরে একবার আমার বাড়িতে আসবে। তোমাকে আমার কিছু দেখানোর আছে, আর কিছু বলারও আছে। অভিক অবাক হয়ে বলল, কি দেখাবে? কাল এলেই দেখতে পাবে, আমি তোমার জন্য অপেক্ষা করব। বলেই সুচেতা আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। উল্টো দিক থেকে আসা একটা চলন্ত বাসে উঠে পড়ল। অভিক রাস্তায় দাঁড়িয়ে রইল একা, মাথায় একরাশ প্রশ্ন আর বুক ভরা অনিশ্চয়তা নিয়ে। এসো অভিক, ভেতরে এসো। দরজাটা খুলে দিয়ে একপাশে সরে দাঁড়ালো সুচেতা। অভিক ভেতরে ঢুকে ড্রয়িং রুমের সোফায় চোখ পড়তেই থমকে গেল। একটা 4-5 বছরের ছোট্ট মিষ্টি মেয়ে উপুর হয়ে বসে খাতায় কি সব আঁকিবুকি কাটছে। সুচেতা বলল, তুমি বসো, আমি আসছি। একটু পরেই ভেতরের ঘর থেকে বেরিয়ে এলেন একজন বয়স্ক ভদ্রলোক ও ভদ্রমহিলা। সুচেতা তাদের দেখিয়ে বলল, বাবা মা, এ হলো অভিক, আমার অফিস কলিগ, আর অভিক, এনারা আমার বাবা মা। তারপরেই সোফায় বসে থাকা ছোট্ট মেয়েটির দিকে তাকিয়ে গলায় এক রাশ স্নেহ ঢেলে সুচেতা বলল, আর ওই যে ছবি আঁকায় ব্যস্ত, ও হলো তুলি, আমার মেয়ে। অভিকের মনে হলো ওর পায়ের তলার মাটিটা যেন মুহূর্তের জন্য দুলে উঠল। ও নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। সুচেতা বিবাহিত, ওর একটা মেয়েও আছে। অফিসে কোনো দিন সুচেতাকে এ বিষয়ে কেউ কিছু জিজ্ঞেস করেনি, আর সুচেতা নিজেও কখনো বলেনি। কিন্তু এখন অবাক হওয়ার মতো পরিস্থিতি নয়। অভিক এক মুহূর্তের মধ্যে নিজের ভেতরের তোলপাড়টা সামলে নিল। মুখে একটা ভদ্র নম্র হাসি এনে সুচেতার বাবা মাকে নমস্কার জানালো। তারপর সোফায় তুলির পাশে গিয়ে বসে একদম সহজ গলায় জিজ্ঞেস করলো, কি আঁকছো সোনা? তোমার নাম কি? তুলি আঁকার খাতা থেকে মুখ তুলে বড় বড় চোখ করে অভিকের দিকে তাকালো। তারপর মিষ্টি আধো আধো গলায় বলল, তুলি। ব্যাস ওইটুকুই। পরক্ষণই আবার নিজের রং পেন্সিল নিয়ে ব্যস্ত হয়ে পড়ল সে। সুচেতা বলল, বাবা, তুমি অভিকের সাথে একটু কথা বলো, আমি খাবার টেবিলটা সাজিয়ে নিই। আর অভিক, তুমি কিন্তু আজ দুপুরে আমাদের এখানেই খেয়ে যাবে। অভিক কিছু বলার আগেই সুচেতা ভেতরের দিকে চলে গেল। ও শুধু আলতো করে মাথা নাড়ল। সুচেতা চলে যেতেই ওর বাবা সোফায় অভিকের পাশে বসে একটু ম্লান হেসে বললেন, খুব অবাক হলে তাই না বাবা? অবশ্য না জানলে তো অবাক হওয়ারই কথা। অভিক একটু আমতা আমতা করে বলল, না মানে কাকাবাবু, সুচেতা বিবাহিত, তাহলে ওর স্বামী? ভদ্রলোকের মুখের হাসিটা মিলিয়ে গেল। একটা গভীর দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমার জামাই ত্রিদীপ আজ থেকে 3 বছর আগে একটা কার অ্যাক্সিডেন্টে মারা গেছে। তখন তুলির বয়স মোটে 1.5 বছর। তারপর থেকে সুচেতা আর আমার দিদি ভাই আমাদের কাছেই থাকে। অভিক একদম চুপ হয়ে গেল। ওর বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল সুচেতার কথা ভেবে। ওইটুকু একটা মেয়ের ওপর দিয়ে এত বড় ঝড় বয়ে গেছে। সুচেতার বাবা আবার বলতে শুরু করলেন, আমি আর ওর মা ওকে অনেকবার বুঝিয়েছি আবার বিয়ে করার কথা, নতুন করে জীবনটা শুরু করতে বলেছি, কিন্তু মেয়ে তো সে কথা কানেই তোলে না। আমার খুব কষ্ট হয় জানো, বিশেষ করে আমার এই ছোট্ট দিদি ভাইটার জন্য।
এইটুকু বয়সেই মেয়েটা বাবার আদর থেকে বঞ্চিত হলো। বলতে বলতে ভদ্রলোক চশমাটা খুলে পাঞ্জাবির খুঁটে চোখ মুছতে লাগলেন। অভিক কি বলে সান্ত্বনা দেবে বুঝতে পারছিল না। ও শুধু ভদ্রলোকের কাঁধে হালকা করে হাত রাখল। চোখ মুছে সুচেতার বাবা এবার অভিকের দিকে তাকিয়ে একটু হেসে বললেন, কাল অফিস থেকে ফিরে সুচেতা আমাদের বলেছে যে তুমি ওকে পছন্দ করো। ওর মুখের কথা না হলেও ওর মনটা তো আমি বুঝি বাবা। আমার মনে হয় ও তোমাকে মনে মনে খুব পছন্দ করে। না হলে কাল বাড়ি এসে কথাটা আমাদের জানাতো না। কথাটা শুনে অভিকের কান দুটো লজ্জায় একটু গরম হয়ে উঠল। ও মাথা নামিয়ে নিল। ঠিক তখনই সুচেতার গলা শোনা গেল, খাবার রেডি, সবাই চলে এসো। খাওয়া দাওয়ার পর্বটা একদম চুপচাপ কাটল। অভিক স্বাভাবিকভাবে খাবার চেষ্টা করলেও ওর মাথায় তখনও হাজারো চিন্তার ভিড়। খাওয়া শেষ করে হাত ধুয়ে অভিক সুচেতার দিকে তাকিয়ে শুধু বলল, আমি আসি সুচেতা। আর একটাও বাড়তি কথা না বলে ও সোজা বাড়ি থেকে বেরিয়ে গেল। দরজাটা বন্ধ হতেই সুচেতার বুকের ভেতরটা শূন্যতায় ভরে গেল। ও মনে মনে ভাবল, আমি জানতাম এটাই হবে। অভিক নিশ্চয়ই এবার মনে মনে খুব পস্তাচ্ছে। একটা বিধবা মেয়ে যার একটা বাচ্চাও আছে, তাকে কেই বা নিজে থেকে জড়াতে চাইবে নিজের জীবনে। সুচেতার চোখ দুটো আবার জলে ঝাপসা হয়ে এলো। পরদিন সোমবার, যথারীতি অফিসে দুজনেই নিজের নিজের কাজে ব্যস্ত। কেউ কারো দিকে একবার তাকালোও না, কোনো কথাও হলো না। সুচেতা ধরে নিয়েছে ওদের বন্ধুত্বের অধ্যায়টা বোধহয় এখানেই শেষ। বিকেল 5:30। অফিস থেকে বেরিয়ে রোজকার মতো বাসস্টপে এসে দাঁড়িয়েছে সুচেতা। মনটা ভীষণ ভারী। হঠাৎ সামনে এসে দাঁড়ালো চেনা কালো বাইকটা। হেলমেটটা সামান্য তুলে অভিক একদম সরাসরি বলল, সুচেতা উঠে বসো, তোমার সাথে খুব জরুরি কিছু কথা আছে। সুচেতা কোনো প্রশ্ন করল না, চুপচাপ বাইকের পেছনে উঠে বসলো। বাইক ছুটল গঙ্গার ঘাটের দিকে। সন্ধ্যার গঙ্গার ধারটা বেশ শান্ত, মিষ্টি একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে। বাইকটা একপাশে দাঁড় করিয়ে অভিক সুচেতার মুখোমুখি এসে দাঁড়ালো। তারপর নিজের কাঁধের ব্যাগ থেকে বের করলো একটা সুন্দর লাল গোলাপের তোড়া। সুচেতা অবাক হয়ে তাকিয়ে আছে। হঠাৎ অভিক সোজা সুচেতার সামনে হাঁটু মুড়ে বসে পড়ল। গোলাপের তোড়াটা সুচেতার দিকে বাড়িয়ে দিয়ে একদম স্পষ্ট গভীর গলায় বলল, সুচেতা, আমাকে কি তুলির বাবা হওয়ার সুযোগটা দেবে? যদি তোমার কোনো আপত্তি না থাকে। আমি তুলির বাবা হতে চাই। ওর জীবনে বাবার যে অভাবটা আছে সেটা নিজের ভালোবাসা দিয়ে পূরণ করতে চাই। প্লিজ সুচেতা, আমাকে ফিরিয়ে দিও না। সুচেতার হাত দুটো থরথর করে কাঁপছে। ও আর নিজের আবেগ ধরে রাখতে পারল না। অভিকের বাড়িয়ে দেওয়া হাত দুটো নিজের দুহাত দিয়ে খামচে ধরে সেখানেই হাউ হাউ করে কেঁদে ফেলল। অভিক তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে সুচেতাকে নিজের দুহাতে শক্ত করে জড়িয়ে ধরল। ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে নরম গলায় বলল, দমকা হাওয়ার মতো এসেছিলাম ঠিকই, কিন্তু তোমার জীবন থেকে চলে যাওয়ার জন্য আসেনি সুচেতা। কান্না থামাও। আজ বাড়ি গিয়ে কাকাবাবু আর কাকিমাকে বলো আমরা পরশুদিন আসছি, আমার মা, বাবা আর দিদিকে নিয়ে তোমাদের বাড়িতে। আসুন আসুন, ভেতরে আসুন, কোনো অসুবিধা হয়নি তো আসতে? সুচেতার বাবা দরজা খুলে অত্যন্ত আন্তরিকতার সাথে অভিকের বাবা, মা আর দিদিকে ঘরের ভেতরে স্বাগত জানালেন। অভিকের বাবা হাসি মুখে বললেন, না না, একদম অসুবিধা হয়নি। অভিক তো রাস্তাটা ভালো করেই চেনে, ওই আমাদের নিয়ে এলো। ড্রয়িং রুমে সবাই এসে বসার পর সুচেতার মা আর সুচেতা ট্রেতে করে চার মিষ্টি নিয়ে ঢুকলো। সুচেতা আজ একটু হালকাভাবে সেজেছে, চুলে হালকা খোপা। অভিকের দিদি উঠে গিয়ে সুচেতার হাত থেকে ট্রেটা নিয়ে নিলেন। তারপর ওর হাত ধরে সোফায় বসিয়ে বললেন, তুমি কেন এসব করতে গেলে? আমরা তো পর নই, বসো এখানে। সুচেতা একটু লজ্জা পেয়ে অভিকের দিকে তাকালো। অভিক ওর দিকে তাকিয়ে চোখ টিপে মৃদু হাসলো। সুচেতার বুকের ভেতরের সব ভয় আর জড়তা যেন সেই এক পলকের হাসিতে কেটে গেল। চা খাওয়া শেষ হলে
ঘরের পরিবেশটা একটু গম্ভীর হলো। সুচেতার বাবা একটু ইতস্তত করে অভিকের মায়ের দিকে তাকিয়ে বললেন, দিদি, একটা কথা জিজ্ঞেস করব, কিছু মনে করবেন না তো? মানে, আপনারা সবটা জানেন তো? কোনো আপত্তি নেই তো আপনাদের এই বিয়েতে? অভিকের মা খুব শান্ত আর মায়াবী গলায় বললেন, না দাদা, আমাদের কোনো আপত্তি নেই। এইটুকু বয়সে সুচেতার জীবনের সব রং হারিয়ে গেছে। আমার ছেলেটা যদি আবার ওর জীবনটা নতুন করে রাঙিয়ে দিতে চায়, তাহলে একজন মা হিসেবে এর থেকে ভালো আর কি হতে পারে বলুন? আমরা তো একটা মেয়ে নয়, লক্ষ্মী প্রতিমার মতো একটা বউ আর সাথে একটা মিষ্টি নাতনি একেবারে পাচ্ছি। অভিকের মায়ের মুখে এই কথাগুলো শুনে সুচেতার মা নিজের চোখের জল ধরে রাখতে পারলেন না। উনি আঁচলে মুখ চেপে খুশিতে কেঁদে ফেললেন। সুচেতার বাবাও চশমাটা খুলে চোখটা মুছলেন, কিন্তু এবার আর ওনার চোখে কোনো কষ্ট ছিল না, ছিল এক বুক স্বস্তি। সুচেতা মাথা নিচু করে বসেছিল, ওর চোখের কোণ দিয়েও দুটো জলের ফোঁটা গড়িয়ে পড়ল। ও মনে মনে ভাবল, যে অভিককেও একসময় অপছন্দ করত, আজ সেই অভিকের জন্যই ওর ভাঙা জীবনটা আবার জোড়া লাগতে চলেছে। ঠিক তখনই দরজার আড়াল থেকে উকি দিল ছোট্ট তুলি। নতুন এত মানুষকে দেখেও একটু লজ্জা পাচ্ছিল। অভিক এদিক ওদিক তাকিয়ে তুলিকে দেখতে পেয়ে পকেট থেকে একটা বড় ডেয়ারি মিল্ক চকলেট বের করলো। তারপর 2 হাত বাড়িয়ে ডাকলো, তুলি সোনা, এদিকে এসো তো দেখি একবার। চকলেট দেখে তুলির চোখের চকমকানি বেড়ে গেল। ও গুটি গুটি পায়ে হেঁটে এসে অভিকের একদম সামনে দাঁড়ালো। অভিক ওকে আলতো করে কোলে তুলে নিল। তুলির চুলে হাত বুলিয়ে আদর করে জিজ্ঞেস করলো, তুলি সোনা, তোমার এই কাকুকে পছন্দ তো? তুলি ততক্ষণে চকলেটটা হাতে পেয়ে গেছে। ও খুব খুশি হয়ে মাথা নেড়ে আধো আধো গলায় বলল, হ্যাঁ, খুব পছন্দ। তুলির মুখের এই এক লাইনের উত্তর শুনে পুরো ঘরের থমথমে ভাবটা 1 সেকেন্ডে কেটে গেল। অভিকের মা বাবা থেকে শুরু করে সবাই একসঙ্গে হেসে উঠলেন। অভিকের মা সুচেতাকে নিজের দিকে টেনে নিয়ে বললেন, ব্যাস, আর কোনো কথা নেই, এবার জলদি করে একটা বিয়ের দিন ঠিক করে ফেলতে হবে। আমার নাতনি যখন রাজি, তখন আর দেরি কিসের? সুচেতা অভিকের দিকে তাকালো। অভিকের চোখে তখন এক অদ্ভুত তৃপ্তি আর ভালোবাসা। সুচেতা মনে মনে হাসলো আর ভাবল, জীবন সত্যি সুন্দর, শুধু সঠিক সময়ে সঠিক মানুষটার হাতটা ধরতে জানতে হয়। জীবন অনেক পরীক্ষা নিলেও অপেক্ষার পর সুন্দর একটা উপহার ওকে দিয়েছে। সত্যি, সত্যিকারের ভালোবাসা মানুষের কেবল বর্তমানকে নয়, তার অতীত ও সমস্ত দায়িত্বকেও পরম আদরে আপন করে নেয়। জীবনে সঠিক মানুষের নিঃস্বার্থ সঙ্গ পেলে হারিয়ে যাওয়া সমস্ত আনন্দ আর জীবনের রং আবারও নতুন করে ফিরে পাওয়া সম্ভব। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।